আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করি। চলো, কি বলছে? পোকা দমনের কাজে কোন হরমোন ব্যবহার করা হয়? এখন এই যে পোকামাকড় দমনের জন্য আমরা জানি হচ্ছে ফেরোমন হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটা নিয়ে একটু কথা বলি। এই যে দেখো ফেরোমন হরমোনগুলা, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পতঙ্গ বা পিঁপড়া। তোমরা কি কখনো পিঁপড়াকে এরকম সিরিয়ালে চলতে দেখছো? ওরা কিভাবে এরকম সিরিয়ালে চলতে পারে? কেন ওদের এই সিরিয়ালটা ব্রেক হয় না? কারণ হচ্ছে এই ফেরোমন হরমোনটা। ধরো কোনো একটা পিঁপড়া কোনো একটা খাদ্য পাইছে, মনে করো এই যে খাদ্যটা থেকে মানে যে পাচ্ছে ওখান থেকে একটা হরমোন নিঃসরণ করবে। এই হরমোনটার যে স্মেলটা, এটা 2 থেকে 4 কিলোমিটার দূর থেকে ওর বন্ধুরা পাইতে পারে। এখন ওরা যখন এই স্মেলটা পাবে তখন কি বুঝতে পারবে যে হ্যাঁ, ওদের কোনো একটা বন্ধু ওদেরকে সিগন্যাল দিচ্ছে যে খাবার পাইছে অথবা বিপদে পড়ছে, তার মানে ওদেরকে ওখানে যাওয়া লাগবে। সেক্ষেত্রে ওরা ওই স্মেলটার সাহায্যে সবাই এরকম সিরিয়ালে মানে এক সিরিয়ালে চলতে থাকে। এখন আমরা এটা পোকা দমন কিভাবে করতেছি? ধরো তুমি একটা অনেক বড় পাত্রে পানি নিলা, তার ভিতরে একটু ফেরোমন হরমোন রেখে দিলা। সেক্ষেত্রে ওই যে দূর দূরান্ত থেকে পোকামাকড়রা স্মেল পাবে যে ওদের কোনো একটা বন্ধু হয়তো সিগন্যাল পাঠাচ্ছে। পোকামাকড়রা কিন্তু বা পিঁপড়ারা কিন্তু অনেক বেশি সামাজিক হয়। ওরা এই যে স্মেল পাবে এবং বিপদে পড়ছে জেনেও ওরা কিন্তু আসবে না, এরকম কখনোই হবে না। সেক্ষেত্রে ওই যে বড় পাত্রে তুমি পানি রাখলা, ওরা সাঁতার না পারলেও পানির মাঝখান দিয়ে ওই বন্ধুর কাছে আসার চেষ্টা করবে। সেক্ষেত্রে ওরা ডুবে মরে যাবে। দেখো, তুমি কোনো রাসায়নিক পদার্থ বা ক্ষতিকর কোনো পদার্থ ছাড়াই কিন্তু পতঙ্গ নাশ করতে পারলা। এই জন্যই বলছে যে পোকামাকড় দমনের কাজে আমরা এই ফেরোমন হরমোনটা ব্যবহার করতে পারতেছি। এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রে এ চিহ্নিতকরণ করা আছে মস্তিষ্ক এবং বি চিহ্নিতকরণ করা আছে সুষুম্নাকাণ্ড। এখন এই অংশটি এ কয়টি অংশে বিভক্ত এটা জিজ্ঞেস করছে। এটা হচ্ছে আমাদের এই যে দেখো 3টা খণ্ডে বিভক্ত। কিভাবে? ওই যে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মস্তিষ্কের 3টা অংশ। এ হচ্ছে মস্তিষ্ক, যেখানে আমরা 3টা অংশ দেখতে পাই। আর বি কি? সুষুম্নাকাণ্ড। এই যে সুষুম্নাকাণ্ডটা, এটা তোমার মস্তিষ্কের পেছন থেকে শুরু করে মেরুদণ্ডের ভেতর দিয়ে লম্বা করে চলে যায়। এই যে ছোট ছোট অনেকগুলো হাড় মিলে আমাদের মেরুদণ্ড গঠিত, 33টা হাড় আছে মেরুদণ্ডে। এখন ওর মাঝখানে এরকম একটা ফোরামেন থাকতেছে, এই ফোরামেনের ভিতর দিয়ে স্নায়ুটা এভাবে লম্বা করে চলে যাচ্ছে। এটাই হচ্ছে সুষুম্নাকাণ্ড। এবার এই সুষুম্নাকাণ্ড বি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? 31 জোড়া স্নায়ু বের হয়। হ্যাঁ, 31 জোড়া স্নায়ু এখান থেকে আমরা বের হইতে দেখি। এরপরে এর স্নায়ু মিশ্র প্রকৃতির, হ্যাঁ বিভিন্ন ধরনের স্নায়ু একসাথে মিক্স করা থাকে। এরপরে প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ইয়েস, প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা কি এটা আমি একটু বলি। এটা কিন্তু সুষুম্নাকাণ্ড নিয়ন্ত্রণ করে। প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে, ধরো তুমি সেলাই করতেছো, তোমার আঙ্গুলে হঠাৎ সূচটা বেঁধে গেল, তুমি তাড়াতাড়ি করে হাতটা সরায় ফেলাবা। অথবা তুমি একটা পাতিলের ঢাকনা উঠাইতে গেছো, এখন দেখছো যে পাতিল ঢাকনাটা হচ্ছে গরম, তুমি ওই ঢাকনাটা সাথে সাথে ছেড়ে দিবা। এরকম না যে তুমি মানে তোমার মস্তিষ্ক এটা চাইলেও হচ্ছে এই কাজটা করা থেকে তোমাকে বিরত রাখতে পারবে না। এই যে ফার্স্ট এই কাজগুলো সম্পন্ন হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের প্রতিবর্তী ক্রিয়া। এই সবগুলা কাজই সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে আমরা ঘ নাম্বারটা এখানে উত্তর বলতে পারি। এরপরে চলো, একটা চিত্র দেওয়া আছে। কি আছে এটা? দেখো যে একটা মানুষ, তার গলা ফুলে আছে, এরকম কিছু বুঝাইতে চাইছে। এই জায়গায় হচ্ছে আমরা গলগণ্ড বুঝতেছি, গলগণ্ড, অথবা এই রোগটাকে গয়টারও বলা হয়, গলগণ্ড বা গয়টার। এখন এই যে এ প্রদর্শিত রোগটা, এটা কোন গ্রন্থির রোগ? আমরা জানি এই যে থাইরয়েড গ্রন্থি গলার এই জায়গাটায় অবস্থান করে। থাইরয়েড গ্রন্থির এই ফোলাটা, যেটা আয়োডিনের অভাবে হয়, আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির ফুলে যাওয়াকে আমরা এই গলগণ্ড বা গয়টার বলতেছি। তারপরে সরল গলগণ্ড রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এই যে গলগণ্ডটা, এখানে আয়োডিনের অভাব হবে, হ্যাঁ আমি একটু আগেই বলছি, থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে, ইয়েস। এবং এই রোগের কারণে শিশুরা কিন্তু মানসিক প্রতিবন্ধী হয়ে যাইতে পারে। সেক্ষেত্রে এখানে আমরা 3টেই সঠিক উত্তর বলবো। তার মানে উত্তর হচ্ছে আমাদের ঘ নম্বরটা। এখানে আমরা কি নিব? ঘ নম্বরটা। এরপরে আসো, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে, অথবা কোন অঙ্গটা দেহের ভারসাম্য রক্ষা করতেছে? তাহলে মস্তিষ্কের সবচেয়ে বড় যে অংশটা আমরা জানি, সবচেয়ে বড় অংশটা হচ্ছে সেরিব্রাম, এটাকে আমরা গুরু মস্তিষ্ক বলি। এখন সেরিব্রামের সাথেই কিন্তু নামটা মিলতেছে, দেখো সেরিবেলাম। এই সেরিবেলামটা কি করবে? আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতেছে। সেরিবেলাম হচ্ছে তোমার এরকম দেখতে একটা অংশ, এই যে এরকম, এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে সেরিবেলাম। এটা কিন্তু মস্তিষ্কের পেছনের দিকে অবস্থান করতেছে, কারণ এটা পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ। সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা, ওরা 3জনই হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। শুধুমাত্র সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্কের। এরপরে মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? এই যে গুরু মস্তিষ্ক যেটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় অংশ, এটা হচ্ছে আমাদের সেরিব্রাম। কি জন্য? কারণ ওই যে মস্তিষ্কের চিত্র যদি আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো এই জায়গাটায় ঢেউ খেলানো একটা অংশ আমরা দেখতে পাবো। এই যে
বড় যে অংশটুকু, এই যে ঢেউ খেলানো যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই পুরাটা হচ্ছে আমাদের সেরিব্রাম। এই যে এই জন্য এটা সবচেয়ে বড়, এই জন্য কিন্তু এটাকে গুরু মস্তিষ্কও বলা হয়। এটাকে গুরু মস্তিষ্ক বলবো, এটা অগ্র মস্তিষ্কের একটা পার্ট। সেক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞেস করছে কি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা, সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের সেরিব্রাম। এরপরে আসো, মস্তিষ্কের কোন অংশ ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে? কি জিজ্ঞেস করছে? ঐচ্ছিক পেশির কার্যক্রম। ঐচ্ছিক পেশি বলতে আমরা যে পেশিগুলা নিজের ইচ্ছায় নড়াচড়া করাইতে পারি, দেখো আমার হাত, আমি নিজের ইচ্ছায় নড়াচড়া করাইতে পারতেছি, এই ঐচ্ছিক পেশির কাজগুলো আমাদের সেরিব্রাম নিয়ন্ত্রণ করে। এছাড়াও এর আরও কতগুলো কাজ আছে, বাকশক্তি নিয়ন্ত্রণ করে, তোমার চিন্তা চেতনা এবং তোমার স্মৃতি ধরে রাখার কাজও কিন্তু এই সেরিব্রামটা করতেছে। সেক্ষেত্রে পড়াশোনা করার ক্ষেত্রে আমরা কি দেখি, পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের স্মৃতি ধরে রাখা লাগবে, কারণ ওই পড়াগুলো আয়ত্তে রাখা লাগবে, তখনও কিন্তু এই সেরিব্রামটা কাজ করে। এই কি বলছে দেখো তো, কবির শব্দ করে পড়ে, তার এই পড়ার কার্যক্রম মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই যে শব্দ করে পড়তেছে, তার মানে ওর বাক শক্তিটা, কথা বলতে মানে সাউন্ড করে পড়তেছে, সেক্ষেত্রে এই যে বাক শক্তি নিয়ন্ত্রণ করে সেরিব্রাম, আবার স্মৃতি ধরে রাখার কার্য করে সেরিব্রাম। সেক্ষেত্রে আমরা এটা কি দেখব, এই পড়াশোনা, শব্দ করে পড়াশোনা করাটা মস্তিষ্কের সেরিব্রাম অংশটা নিয়ন্ত্রণ করতেছে। এরপরে তুরিন স্কুল বাস থেকে দ্রুত নামার সময় দেহের ভারসাম্য রক্ষা করতে না পারায় পড়ে গেল। তুরিনের এই সম্পূর্ণ কার্যকলাপটি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই যে ভারসাম্য রক্ষা, এটা কিন্তু আমরা একটু আগেও পড়ছিলাম, তাই না? সেরিবেলাম কি করে? ভারসাম্য রক্ষার কাজ করে। এর আগের একটা এমসিকিউতেও কিন্তু এটা আসছিল, ভারসাম্য রক্ষার কাজ করে হচ্ছে সেরিবেলাম। এখন এই যে গাড়ি থেকে নামতে গেলে আমরা হোঁচট খাই কেন, বা হঠাৎ গাড়ি ব্রেক কষলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি কেন, এই প্রশ্নগুলো কিন্তু আমরা ফিজিক্সের ক্ষেত্রে দেখতে পাই। এখানে জড়তা কাজ করে, জড়তার জন্য আমরা ব্যালেন্সটা ধরে রাখতে পারি না, যেটা আমাদের মস্তিষ্কের সেরিবেলাম নিয়ন্ত্রণ করে। এরপরে আবার জিজ্ঞেস করছে সেরিবেলামের কাজ। সেরিবেলামের কাজ ওই যে ভারসাম্য নিয়ন্ত্রণ করা, এছাড়াও আছে পেশির টান নিয়ন্ত্রণ করা। পেশির টান নিয়ন্ত্রণও কিন্তু আমরা সেরিবেলামের ক্ষেত্রে দেখতে পাবো। এরপরে দেখো, একগুচ্ছ স্নায়ুতন্ত্রের সমন্বয়ে তৈরি হয় কোনটি? এটা হচ্ছে আমাদের পন্স। এই যে দেখো, এক গুচ্ছ স্নায়ুতন্ত্র, পন্সটা যদি আমি একটু এঁকে দেখাই, এটা মস্তিষ্কের পেছনের দিকে পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ, এরকম একটা অংশ আমরা দেখতে পাই। আমি যদি চিত্রটা একটু দেখাই তোমাদেরকে, দেখো এই জায়গায়, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের পন্স। তাহলে এটা কি? পশ্চাৎ মস্তিষ্কের অংশ, যার জন্য এটা পিছনের দিকে। সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা, এই তিনটাই হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তাহলে এই জায়গাটা কি জিজ্ঞেস করছে? একগুচ্ছ স্নায়ুতন্ত্রের সমন্বয় তৈরি হয় কোনটা? এটা হচ্ছে আমাদের পন্স। এরপরে আসো, মানব মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটা থেকে কয় জোড়া করটিক স্নায়ু উৎপন্ন হয়? আমরা জানি এই যে মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটা থেকে 8 জোড়া করটিক স্নায়ু তৈরি হচ্ছে। এরপরে মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি কি? পশ্চাৎ মস্তিষ্কে থাকবে হচ্ছে তোমার সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। সেরিবেলাম, এই যে সেরিবেলাম, তারপরে পন্স, মেডুলা অবলঙ্গাটা। তাহলে 2 আর 3 নাম্বারটা আমি এখানে সঠিক বলতে পারতেছি। এরপরে আসো, একটা মস্তিষ্কের চিত্র এঁকে দেওয়া আছে, যেখানে এক্স কি চিহ্নিতকরণ করছে দেখো তো। আমরা এটা তাকাইলেই বুঝতে পারতেছি এটা হচ্ছে সেরিবেলামটা চিহ্নিত করছে, কারণ মস্তিষ্কের পেছনের দিকে এই যে এরকম যে অংশটা, এরকম যে অংশটা, এটা কি ছিল? সেরিবেলাম ছিল। দেখো তো, এই অংশটাই এখানে আঁকার চেষ্টা করছে, যেটা এক্স দিয়েই হচ্ছে, মানে পিছনের দিকে অবস্থান দেখেই আমি ইনশিওর হচ্ছি যে এটা সেরিবেলাম। সেরিবেলাম, তারপরে সেরিব্রাম। সেরিব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের ক্ষেত্রে, এই যে ঢেউতলা যে অংশটুকু দেখতে পাচ্ছ, ঢেউতলা পুরাটাই হচ্ছে সেরিব্রাম। এরপরে পন্স হচ্ছে এই যে তোমার ছোট্ট পাখির মতো যে অংশটা আছে না, এটা পন্স। আর হাইপোথ্যালামাস হচ্ছে মাঝখানটায় অবস্থান করে, এই মাঝখানে। এখন এক্স চিহ্নিত অংশটা কি কাজ করে? এক্স চিহ্নিত অংশটা হচ্ছে সেরিবেলাম, যেটা কি কাজ করতেছে? আমাদের হাঁটতে সাহায্য করতেছে এবং সাইকেল চালাতে, হ্যাঁ ওই যে পেশির টান নিয়ন্ত্রণ করে। তুমি সাইকেল চালানোর জন্য তোমার পেশির টান দরকার, কথা বলতে সাহায্য করে না, বাক শক্তি, এটা হচ্ছে করে আমাদের সেরিব্রাম। তাহলে 1 আর 2 নাম্বারটা আমি সেরিবেলামের জন্য সঠিক বলতে পারতেছি, তাই না? 1 আর 2। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। কোনটা নিব এখানে? আমি ক নম্বরটা নিব। এরপরে 2 কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কত জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়? কশেরুকার মধ্যবর্তী, ওই যে আমি বলছিলাম যে সুষুম্না কাণ্ড কশেরুকার ভেতর দিয়ে ফোরামেন দিয়ে চলে যাচ্ছিল, এখানে আমাদের 31 জোড়া স্নায়ু থাকবে। এরপরে হৃৎপেশির কার্যক্রম নিয়ন্ত্রণ হয় কোনটি দ্বারা? হৃৎপেশির কার্যক্রম,
তার মানে তোমার হৃৎপিণ্ড যে ওই যে সংকুচিত প্রসারিত হচ্ছে, এই কার্যক্রমটা করোটিক স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা কিন্তু তোমার কোনো প্রতিবর্তী ক্রিয়ার ভেতরে পড়বে না, প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এরপরে দেখো এর অবস্থান কশেরুকার ভেতর দিয়ে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার স্নায়ু বা সুষুম্না কাণ্ড। এ হচ্ছে সুষুম্না কাণ্ড। তারপরে বি এর অবস্থান করটিকায়, করটিকা মানে হচ্ছে তোমার এই যে খুলিটা, তার মানে এটা হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক। সি অতি অল্প মাত্রায় নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয়, তার মানে এটা হচ্ছে হরমোন। আমরা জানি হরমোন আমাদের দেহে বা যে কোনো প্রাণীর দেহ, উদ্ভিদের দেহেও কিন্তু আছে, অল্প মাত্রায় নিঃসৃত হয় কিন্তু অনেক ধরনের চেঞ্জেস ঘটায় ফেলতে পারে, এবং এটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয় কারণ ওর চলাচলের জন্য কোনো নালী থাকে না, নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই জন্য রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানের কার্য সম্পাদন করে। তাহলে সুষুম্না কাণ্ড বুঝলাম, বি হচ্ছে মস্তিষ্ক আর সি হচ্ছে হরমোন। এটা বুঝার পরে কি জিজ্ঞেস করছে দেখো, এ ও বি, তার মানে সুষুম্না কাণ্ড আর মস্তিষ্কের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো এই জায়গাটায়। এদের কাজ একই ধরনের, হ্যাঁ, কারণ ওরা দুইজনই হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ, ওরা দুইজনই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ, যার জন্য ওদের অনেক কাজই হচ্ছে আমরা একরকম দেখতে পাই। এদের গঠনের ভিন্নতা নেই না, গঠনের ভিন্নতা আছে তো, ওরা তো দেখতে একরকম না, গঠনের ভিন্নতা আছে, সেক্ষেত্রে এই অপশনটা আমরা নিব না। এরপরে সি এর কাজকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, হরমোন নিয়ন্ত্রণের কাজ কিন্তু আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড কিন্তু নিয়ন্ত্রণ করে। তাহলে 1 আর 3 নাম্বারটা আমরা এখানে সঠিক নিতে পারতেছি, এটা হচ্ছে খ। এরপরে দেখো সি এর ক্ষেত্রে, তার মানে হরমোনের ক্ষেত্রে কি বলছে, সি এর মাত্রা কম বেশির উপর মানুষের আচরণ নির্ভর করে। হ্যাঁ, হরমোন যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বডিতে ইমব্যালেন্স দেখা দেয়, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। সবচেয়ে ছোট গ্রন্থি থেকে সবচেয়ে বেশি নিঃসৃত হয়, হ্যাঁ, এই যে সবচেয়ে ছোট গ্রন্থিটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিটাকে গুরু গ্রন্থিও বলা হয়, কি জন্য, ও সবচেয়ে বেশি হরমোন নিঃসরণ করে, ও সবচেয়ে ছোট কিন্তু হরমোন নিঃসরণ করে সবচেয়ে বেশি, তাহলে এই ইনফরমেশনটাও সঠিক। বিপাকীয় না কাজ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, অনেক হরমোন কিন্তু আমাদের বিপাকীয় কাজও নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে আমরা এই 3টাকেই বলতে পারতেছি, ঘ নম্বরটা। এরপরে দেখো মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা এটা হচ্ছে আমাদের পেছনের দিকে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এটি কি করতেছে দেখো তো, 8 জোড়া করোটিক স্নায়ু উৎপন্ন করে, হ্যাঁ করে। তারপরে হচ্ছে মস্তিষ্কের সামনে থাকে না, সামনের অংশে থাকে না, ওই যে মাত্রই আমি বললাম পিছনে, পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এটা পিছনে থাকে, যেহেতু সামনে বলে দিছে এই অপশনটা আমরা নিব না। এর সামনের দিকে রয়েছে পন্স, হ্যাঁ, মেডুলা অবলঙ্গাটা সামনের দিকে পন্স আছে, সেক্ষেত্রে আমরা যখন চিত্রটা দেখছি বইয়ের ভিতর যে চিত্রটা, ওই চিত্রতেই আমরা দেখতে পাচ্ছি যে ওর সামনের দিকে পন্স অবস্থান করতেছে, তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমি সঠিক নিতে পারতেছি। এরপরে কোনটি মেনেঞ্জাস নামক পর্দা দ্বারা আবৃত, আমরা জানি মস্তিষ্ক হচ্ছে মেনেঞ্জাইটিস নামক পর্দা দ্বারা আবৃত, তাহলে এখানে আমরা কি নিব, মেনেঞ্জাইটিস হচ্ছে আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে। বৃক্কের যে পর্দাটা এটাকে আমরা বলি হচ্ছে, বা আবরণটা এটাকে আমরা বলি হচ্ছে রেনাল ক্যাপসুল। হৃৎপিণ্ডের বাইরের আবরণকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। ফুসফুসের বাইরের আবরণকে আমরা বলি হচ্ছে প্লুরা। সবগুলার আবরণ আমরা পড়ে ফেললাম, সেক্ষেত্রে মেনেঞ্জাস বা মেনেঞ্জাইটিস হচ্ছে মস্তিষ্কের ক্ষেত্রে। এরপরে স্বয়ংক্রিয় স্নায়ু নেই নিচের কোন অঙ্গে, তার মানে স্বয়ংক্রিয় স্নায়ু তুমি নাম শুনলেই বুঝতে পারবা এটা নিজে নিজে সংকুচিত প্রসারিত হয় বা ওর কাজটা নিজে নিজে হয়, তুমি এটার উপর কোনো মানে নিয়ন্ত্রণ রাখতে পারবা না। সেক্ষেত্রে দেখো তো হৃৎপিণ্ড, তুমি কি চাইলেই বলতে পারবা যে যাই হৃৎপিণ্ডটাকে এতক্ষণ কাজ করতেছে, ওকে একটু আমি বিশ্রাম দেই, হৃৎপিণ্ড তুমি থেমে থাকো, এরকম কি কখনো হবে? ও ওর মতো কাজ করতেই থাকবে, তাহলে এটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত। পাকস্থলী, পাকস্থলী কিন্তু মাঝে মাঝে সংকুচিত প্রসারিত হয় বা তুমি ওর কাজটা নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি চাইলেই বলতে পারবে না যাই পাকস্থলীকে একটু নাড়াচাড়া দিয়ে আসি, খাদ্যটা ঠিক করে পরিপাক করুক, এরকম কিন্তু করতে পারবে না, ও একটা স্বয়ংক্রিয় স্নায়ু। অগ্নাশয়, পাকস্থলীর নিচে এরকম পাতার মতো একটা অংশ আছে, এটা হচ্ছে অগ্নাশয়, যেটাও নিজে নিজে কাজ করে, তুমি এটার কাজ নিয়ন্ত্রণ করতে পারবে না, এটাও স্বয়ংক্রিয় স্নায়ু। কিন্তু দেখো জিহ্বা, আমরা চাইলেই কাউকে ভেঙাইতে পারি, জিহ্বাটা আমরা নিজের মতো করে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে জিহ্বাটা তোমার স্বয়ংক্রিয় স্নায়ু না, এটা ঐচ্ছিক পেশি, তুমি নিজের ইচ্ছা মতো প্রাণীর নিজের ইচ্ছায় নড়াচড়া করাতে পারবে, সেক্ষেত্রে জিহ্বা হচ্ছে এই জায়গায় স্বয়ংক্রিয় স্নায়ু নেই এখানে ভিতর। কোন গ্রন্থি শিশুকালে বিকশিত থাকে, পরে বয়োবৃদ্ধির সাথে সাথে ছোট হয়ে যায়? এখন এই যে দেখো আমাদের গলার এই জায়গাটায় থাকে থাইরয়েড গ্রন্থি, তার নিচে থাকে হচ্ছে থাইমাস গ্রন্থি। আমরা কি জানি ছোট্ট শিশুদের ক্ষেত্রে বা ছোট্ট যে কোনো জীব, ওদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করার জন্য এই থাইমাস গ্রন্থিটা কাজ করে।
যে থাইমাস গ্রন্থি পরবর্তীতে বয়স বৃদ্ধির সাথে সাথে যখন 25 বছর হয়ে যায় তারপরে কিন্তু এই গ্রন্থিটা আর কাজ করে না। থাইমাস থেকে নিঃসৃত হয় হচ্ছে থাইমক্সিন হরমোন, থাইমোসিন বা থাইমক্সিন, এই হরমোনটা নিঃসৃত হয় যেটা আমাদের ছোটবেলা কাজ করে, বড় হইলে আর কাজ করে না। থাইরয়েড গ্রন্থি হচ্ছে তোমার থাইরক্সিন হরমোন নিঃসরণ করে যেটা বিপাকে কাজ করে, এবং থাইরয়েডের পিছনে 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। আর রেনাল ওয়ার্ডটা শুনলেই বুঝবা এটা হচ্ছে আমাদের কিডনি রিলেটেড। রেনাল কই থাকতেছে? কিডনির উপরে থাকতেছে, এখান থেকে নিঃসৃত হয় অ্যাড্রেনালিন হরমোন। তাহলে এই যে দেখো এমসিকিউগুলো আমরা সমাধান করলাম মস্তিষ্ক রিলেটেড, তুমি মস্তিষ্কের চিত্রটা একটু ভালো করে চোখে মানে নিয়ে রাখার চেষ্টা করবে, সেক্ষেত্রে কোনটার পিছিয়ে কী আছে, কোন অগ্র মস্তিষ্কের কী পার্ট, পশ্চাৎ মস্তিষ্কের কী পার্ট, এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখতে পারলে কিন্তু আমরা এই এমসিকিউগুলো সমাধান করতে পারতেছি। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।